শিক্ষার্থীরা, আমার এখন আর ওই ছাত্রছাত্রীরা বলতে ইচ্ছে হয় না। হ্যাঁ, তোমরা বড় হয়ে গেছো তো, এখন শিক্ষার্থী ছাত্রছাত্রীরা বলতে ইচ্ছে হয় না। যাই হোক, এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে ন্যাশনাল ইউনিভার্সিটি লেখা আছে। এটা লিখে দেওয়ার কারণ হচ্ছে কি, আমরা আসলে ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী। এই জন্য বাইবাতে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় পড়ো, তাহলে তোমাকে আনসার করতে হবে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, আমি এমইএস কলেজে পড়ি। এটা ঠিক নয়। যেমন তোমরা যদি চিটং ইউনিভার্সিটিতে গিয়ে থাকো, তাহলে দেখেছো যে ওখানে সায়েন্স ফ্যাকাল্টি আছে, কমার্স ফ্যাকাল্টি আছে, আর্টস ফ্যাকাল্টি আছে, বিবি ফ্যাকাল্টি বা আর্টস ফ্যাকাল্টি আছে, সমূহ আছে ওখানে। এখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশব্যাপী বিস্তৃত, যার কারণে এই আমার ক্যাম্পাসটাও, এমইএস কলেজের ক্যাম্পাসটাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাস। সুতরাং আমাদের ইউনিভার্সিটির নাম কি? ন্যাশনাল ইউনিভার্সিটি। কেমন? এটা কোথায়? গাজীপুর। কেমন? আর আমার সেন্টার কোথায়? উমরগনি এমইএস কলেজ, অথবা ক্যাম্পাস হচ্ছে উমরগনি এমইএস কলেজ। ঠিক আছে? বিবিএ, বিবিএ, বিবিএ অ্যাকাউন্টিং। খুব ভালো প্রশ্ন এটা। আসলে ইউনিভার্সিটির আন্ডারে আরেকটা ইউনিভার্সিটি কেমনে হয়? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কলেজের নাম হচ্ছে না, মেইন গেটে কিন্তু নাই না। ও সঙ্গত কারণেই প্রশ্নটা করেছে। আসলে উমরগনি এমইএস কলেজ ইউনিভার্সিটি কলেজটা আমরা বলে থাকি, অনেকে লিখিয়েও থাকে, কিন্তু তোমার কলেজের প্যাডে কিন্তু তুমি কোনোদিন ইউনিভার্সিটি শব্দটা পাবে না। ওখানে পাবে উমরগনি এমইএস কলেজ। কেমন? বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আরেকটা বিশ্ববিদ্যালয় এটা হয় না। তো যাই হোক, এই ছিল তোমার ফ্যাকাল্টি। চিনো নাকি এটাকে? এই ফ্যাকাল্টিটা চেনো? অনেকদিন ক্লাস করেছো। হ্যাঁ, এই ফ্যাকাল্টিটাকে তোমরা চেনার কথা। এবং এই ফ্যাকাল্টিটা অ্যাবসলিউটলি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টি। এখানে অন্য কোনো অনার্স পড়ানো হয় না, যার কারণে এটার নাম কি লেখা আছে? অনুষদ কি লেখা আছে? ব্যবসায় প্রশাসন অনুষদ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টি। ঠিক আছে? আমার কারণে কিন্তু অনেকে দেখতে পাচ্ছ না। আচ্ছা, তো যাই হোক, আর সামনে যে মুরালটা দেখতে পাচ্ছ, এটা 2020 সালের ডিসেম্বর জানুয়ারির দিকে বোধহয় শুরু করা হয়েছিল, এবং এটা এখানে তোমার ফ্যাকাল্টিটাকে আরো সমৃদ্ধ করেছে। যেমন এই মুরালটা, জাতির জনকের মুরালটা তোমার ফ্যাকাল্টিটাকে আরো সমৃদ্ধ করেছে। এবং সবচেয়ে আমার জন্য সবচেয়ে কাছি বিষয় সেটা হলো কি, এটার প্রথম মাটির কোদাল দেওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি কাজটা শেষ করেছি। এই জন্য এই মুরালটা দেখলেই আমার ভিতরের অনুভূতিটা অন্যরকমের হয়, যে এই মুরালটা আমারই করা। হ্যাঁ, পয়সা দিয়েছে কলেজ, কর্তৃত্ব করেছে কলেজ, গভর্নিং বোর্ডের অনুমোদন ছিল, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ছিল, সবগুলো ছিল, কিন্তু কাজটা তো তার কি আমি করেছি, বা এই জন্যই হয়তো আমার কাছে বিষয়টা একটু বেশি টাচই মনে হয়। হ্যাঁ, এই জন্য এটা এখানে দেখানো হয়েছে মুরালটা, জাতির জনকের মুরালটা। এখন আসো, এই কথাগুলা, এগুলা কিন্তু তোমরা কাগজে হোয়াটসঅ্যাপে পেয়ে গেছো। কেমন? নির্দেশিকাগুলো পেয়ে গেছো। 1 নম্বর কি ছিল? এখানে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। ঠিক আছে? যদি তোমাদের কোনো বন্ধু আজকে এখানে আমরা যে রোল নম্বরগুলো কল করেছি এর মধ্যে কেউ বাদ পড়ে যায়, কেউ চিনে থাকো, জেনে থাকো, যেমন হচ্ছে জুনাইদুল ইসলাম চকরিয়া, হ্যাঁ, তার খোঁজ পাওয়া গেছে, তাকে আসতে বলা হবে। এইভাবে একজন আরেকজনকে দয়া করে একটু হেল্প করবে, যেহেতু বাধ্যতামূলক। সাদা কাগজ ও সাদা কলম ও সাদা কাগজ সাথে রাখবে। কেমন? আর পরিপাটি চুল, এখানে আসলে পরিপাটি চুলটা কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাও নাই, এটা কালকে আমি লিখে দিছি। এই কারণে যে আসলে এই চুলের কাটিংটা স্বাভাবিকভাবে তোমাদের এই বয়সে অনেকে অনেক রকম করে কাটে, আর নাপিতেরাও একটু কায়দা করে, পয়সা
বেশি নেওয়ার জন্য বোধহয় এটা করে থাকে। হ্যাঁ, তো যাই হোক না কেন, দেখতে যেন ভালো লাগে। সোজা কথা, তুমি যেভাবেই কাটো না কেন, যেভাবেই চুলটা রাখো না কেন, দেখতে যেন তোমাকে ভালো লাগে। হ্যাঁ, আর কি চুলের সাথে কি বলা হয়েছে? উত্তম পোশাক। উত্তম পোশাক। গেঞ্জি পরে দয়া করে আসবে না। হ্যাঁ, হাফ শার্ট না পরা ভালো, ফুল শার্ট পরবা। এবং ফুল শার্টের ব্যাপারে বলা আছে যে ওই হাত ভাঁজ করে যেন না, এই যে যেমন ওর এখন এই মুহূর্তে ভাঁজ করা আছে, ওর ভাঁজ করা আছে, আমরা ভাঁজ করে রাখি, যেমন আমিও তো রাখছি একটু করে ভাঁজ করি, কেমন এই ভাঁজ করা যেন না থাকে। ঠিক আছে। নেক্সট হচ্ছে নির্দিষ্ট সময়ে জুম অ্যাপের মাধ্যমে মিটিং অথবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পর্যন্ত আমাদের কাছে এটাই ইনস্ট্রাকশন আছে। যদি 13 তারিখ বিশ্ববিদ্যালয় অথবা কলেজগুলো খুলে দেওয়া হয়, তখন যদি জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে বলে যে সরাসরি ভাইবা নিতে পারবা, তাহলে আমরা নেব। বুঝতে পারছি? তবে আজকে পর্যন্ত আমরা জুমে নেব। সিদ্ধান্ত হচ্ছে আমরা জুমে নেব, এবং জুমের সাথে সবাই পরিচিত। তোমরা আমার চাইতে বেশি জানো, এটা আমি বিশ্বাস করি। কেমন জুমের সাথে। তারপরেও আমরা আমিন স্যার বলেছেন যে জুম একটা মক টেস্ট নেওয়া হবে। হয়তো 110 জনের পারবো না, নেব হয়তো 10 জনের বা 20 জনের, বাকিরা দেখবে। কেমন পরীক্ষার একদিন পূর্বে জুম মিটিং এর লিংক দেওয়া হবে। এর বেশি আগে যাব না। ওই যে একটু আগে বলেছি পিছন দিকে চলে যায়, লিংকটা হারায় ফেলবে, খুঁজাখুঁজি করতে হবে। এই জন্য একদিন আগে দিয়ে দেবো। নেক্সট হচ্ছে সিরিয়াল অনুযায়ী ভাবে নেওয়া হবে। সিরিয়াল কোনটা? এই যে একটু আগে যে সিরিয়াল 1, 2 বললাম, এরকম তোমাদের রেজিস্ট্রেশন সিরিয়াল কিন্তু ওখানে নাই, যার কারণে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিরিয়াল অনুযায়ী নেওয়া হবে। ভাইবা নেওয়ার সময় লিংকে সংযুক্ত হলে সালাম ও সম্ভাষণ জানাবে। এগুলো ন্যাচারাল নর্মস। হ্যাঁ, স্যারকে দেখলে সালাম দিবা, সিনিয়র একজনকে দেখলে সালাম দিবা। হ্যাঁ, এখন তো তোমরা সবচেয়ে সিনিয়র। এখন বলো তো তোমার জুনিয়র গুলো তোমার সালাম দেয় কিনা? কমে গেছে। দেয় না বলবো না, কমে গেছে। হ্যাঁ, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, সেই 30 বছর আগের কথা বলছি, ওই বড় ভাই একজন আসলে সামনে থেকে আমরা হয় পিছন দিকে উল্টা দিকে চলে যেতাম, না হলেও রাস্তার এক পাশে চলে যেতাম, যেন বড় ভাইটা নির্বিঘ্নে চলে যেতে পারে। সালাম তো দিতামই। হ্যাঁ, তো যাই হোক, এগুলা সময়ের প্রেক্ষিতে, যেমন আমি নাম উচ্চারণ না করে বলছি, একজন সিনিয়র কর্মকর্তা শিক্ষা বোর্ডের, উনি বলছিলেন যে আমি ও টেলিভিশন দেখি, আমার মেয়েও টেলিভিশন দেখে বা ছেলেও টেলিভিশন দেখে, আমি যা দেখি সেও তা দেখে, এবং আমি ওই টি টেবিলের উপর পা তুলে রাখছি, সেও টি টেবিলের উপর পা তুলে রাখছে। এখন হয়ে গেছে আচরণ এইরকমই। আসলে ওটা এখন আর বেয়াদবির পর্যায়ে নাই, এগুলো নর্মস এরকম হয়ে গেছে, যার কারণে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, যেগুলো আমাদেরকে মানতে হচ্ছে। কেমন বুঝতে পারছি বিষয়টা? যে আমার আগে বাবার সামনে আমরা হাঁটতাম না, এখন তো তুমি বাবার সাথে ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ো, হয়তো ওই যে একটু আগে যে বললাম টেলিভিশন দেখো। হ্যাঁ, বাবার জুতা এই খোলা রাখা আছে, আমি হেঁটে যাওয়ার সময় যদি বাবার জুতাতে পা লাগে, তাহলে ওই সালাম করে ওটাকে আবার সোজা করে রেখে তারপরে হাঁটতাম। এখন বাবার জুতারে পা লাগছে, জুতা একদিকে চলে গেছে, ওষুধ চলে গেছে, আমি চলে গেছি। হ্যাঁ, এরকমই এগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও আমাদেরকে যথাসম্ভব এগুলো নিয়ে চেষ্টা করতে হবে। টেবিলে হাত রেখে বসবে না, এটা সরাসরি ভাইবা নেওয়ার সময় বেশি প্রযোজ্য। তারপরেও জুম লিংকের মধ্যে তোমাকে তো আমরা দেখবো, তাই না? তুমি যদি টেবিলের উপর হাত রেখে আরাম করে বসো, বা চেয়ারে একটু খানা নিয়ে খুব আরাম করে বসে কথা আমাদের সাথে কথা বলো, এগুলা মানসিকভাবে আমাদেরকে একটু তোমার প্রতি খারাপ ধারণা আনতে পারে। এই নর্মস গুলা। ফুল শার্টের হাত ভাঁজ করে রাখবে না, এটা তো অনেক আগে বলা হয়েছে।
সঠিক সকল বিষয়ে সঠিক নাম ও কোড নম্বর জেনে আসবে। কয়জনের মনে আছে একটু একটা হাত তুলো তো? 9টা সাবজেক্টের নাম এবং কোড মনে আছে কিনা? হ্যাঁ, নাই নাই নাই, থাকার কথা, খুব বেশি থাকার কথা নয়। হ্যাঁ, সাবজেক্টের নাম এবং কোড ভেরি ইম্পর্টেন্ট। এখন যদি আমি প্রশ্ন করি তোমার ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কয়টা সাবজেক্ট ছিল? প্রথমে আসো কয়টা সাবজেক্ট ছিল? নেক্সট প্রশ্ন সাবজেক্টগুলোর নাম বলো। নেক্সট প্রশ্ন সাবজেক্টগুলোর কোড নম্বর বলো। না না, এগুলো স্বাভাবিক না, পারাটা হচ্ছে স্বাভাবিক, পারাটা হচ্ছে অ্যাবনর্মাল, অস্বাভাবিক। যেমন এগুলা পারে না, মনে থাকে না। আমাকে জিজ্ঞেস করলো হয়তো দেখবা যে আমারও মনে নেই। হ্যাঁ, কোড নম্বর তো আর পরে আসতেছে। সাবজেক্টগুলোর টোটাল সাবজেক্টগুলোর নাম বলতে বললে ফার্স্ট ইয়ার থেকে আমিও হয়তো একটু অপেক্ষা করতে এইভাবে হবে। এগুলা দয়া করে তোমরা বিষয়টা এই 9টা ফোর্থ ইয়ারে 9টা সাবজেক্টের নাম স্পষ্ট করে, যেমন প্রথমটা বলো তো কি আছে? অ্যাকাউন্টিং থিওরি, বাংলা কি? তত্ত্ব, থিওরি, যেমন কোড নাম্বার, এগুলা স্পষ্ট করে জেনে নিয়ে আসবে। যেমন রিসার্চ মেথডোলজি, ঠিক আছে? বাংলা কি? এগুলা আসলে পাইবা। একটা জিনিস খেয়াল করবা, এই 2 মিনিট 3 মিনিট 5 মিনিট ম্যাক্সিমাম 10 মিনিট, 10 মিনিট হবে না তোমাদের সাথে, অসম্ভব 10 মিনিট তোমাকে বসে রাখবে। 5 মিনিট ধরো, 5 মিনিটে তুমি 80 নম্বর পাইবা, 70 নম্বর পাইবা। কিভাবে সম্ভব হয় এটা? জবাব যদি দিতে না পারো, ঠিক আছে? তুমি সারা বছর লেখাপড়া করে 4 ঘন্টা পরীক্ষা দিয়ে তারপরে 100-এর মধ্যে 80, 70, 60 যা পাওয়ার কথা, এখন 5 মিনিটের মধ্যেই যদি তুমি 80 নম্বর পেয়ে যাও, তাহলে তোমাকে ওভাবেই নিজেকে উপস্থাপন করতে হবে না? করতে হবে না? এই বিষয়টা মনে রাখবে, এটা সিরিয়াস ব্যাপার। ফ্রন্ট ক্যামেরা যুক্ত মোবাইল অথবা ল্যাপটপ থাকতে হবে। এগুলো তোমাদের আছে। ল্যাপটপ সবার কাছে আছে কিনা জানি না, কিন্তু মোবাইল তো সবার কাছে আছে, কেমন? আর যদি কারো ভালো মোবাইল না থাকে, না থাকার সম্ভাবনা আছে, না থাকার সম্ভাবনা আছে। আমার হাতের মোবাইলটা দেখছো? আমারটা দেখছো? এই যে 990 টাকার মোবাইল, কেমন? ওই যে স্ট্যান্ডে যেটা দেখছো ভিডিও বা ছবির জন্য, ওটা অনলাইন ক্লাসের জন্য কিনছিলাম আমি, কিন্তু আমার মোবাইল এটা। সুতরাং তোমার কাছেও শুধু এটা থাকতে পারে। আমার অনুরোধ থাকবে, কোন ফ্রেন্ডের কাছ থেকে বা পরিচিত আত্মীয় স্বজনের কাছ থেকে ওই দিনের জন্য 1 ঘন্টার জন্য একটা ভালো মোবাইল ধার দেবে। মনে থাকবে, তোমার ক্যামেরা যদি সাপোর্ট না দেয়, তাহলে ওই 1 ঘন্টার জন্য ওর কাছ থেকে ধার নেবে, প্রয়োজন তোমারটা তাকে দেবে। ডেস্কটপ কম্পিউটার হলে তাতে মনিটরের সাথে ক্যামেরা থাকতে হবে। যার ডেস্কটপ ব্যবহার করবা ওই ক্যামেরাটা রাখবে। নেক্সট হচ্ছে লেটেস্ট ভার্সনের জুম অ্যাপস আগে থেকেই মোবাইল বা ল্যাপটপে ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, এগুলো আছে তোমাদের, তারপরও বলা হচ্ছে জুম অ্যাপস ব্যবহারে আগে থেকে অভ্যস্ত হতে হবে, এর জন্য প্র্যাকটিস করবে। তোমরা 1 বন্ধু 2 বন্ধু 3 বন্ধু মিলে নিজেরা পরীক্ষা দাও না, একজন মাস্টার হয়ে যাও, ঠিক আছে? এটার বিকল্প নাই। কিন্তু এই যে কনসাল্ট করা, যেগুলাকে বলা হয় গ্রুপ ক্লাস, কেমন? তোমরা যে সেমিনারে বসে বসে 3-4 জন মিলে পড়তা না, এখন এই জুমের মধ্যে পড়বা আর কি। হ্যাঁ, তোমার নাম কি? যে সজিব। তোমার বন্ধু কয়জন আছে? 4-5 জন আছে। এই আজকেই কালকে এই নিজে তুমি মাস্টার হইবে, স্যার হইবা, আরেকজনকে এক্সটার্নাল বানাইবা, বানাইয়া ওই জুমের চেষ্টা করবো।
ঠিক আছে? ইন্টারনেট প্যাকেজ 3 রাখতে হবে। ওয়াইফাই এর মাধ্যমে সংযুক্ত হলে বিদ্যুৎ চলে গেলে ওয়াইফাই বন্ধ হয়ে যায়। যেমন ওই দিনের জন্য 50 টাকা 60 টাকার এমবি কিনে রাখো, এবং তুমি ইন করবা ওই এমবির মাধ্যমে, ওয়াইফাই এর মাধ্যমে নয়। যদিও অনেকের ওয়াইফাই সাপোর্ট আছে, ওয়াইফাই এর মাধ্যমে যাবে না, যাবে এমবির মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে। এ ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। স্থির হয়ে ক্যামেরার সামনে বসে থাকতে হবে, এদিক ওদিক তাকানো যাবে না, কারো সহযোগিতা নেওয়া যাবে না। তুমি 2 ফুট দূরত্বে আরেকজনকে রাখলা, বই একটা খুলে দিয়া খাতাটা খুলে রাখিয়া, আমরা বুঝতে পারবো, তোমার মুভমেন্টে বুঝতে পারবো। সুতরাং এই কাজটা দয়া করে করবো না। কেমন? ওই ল্যাপটপের পেছনে বইটা খুলে রাখলা, কয়টা খুলে রাখবা? বই তো 9টা, ঠিক না? আর বন্ধুর কাছ থেকে জিজ্ঞেস করবা, সে জানলেই তো উত্তরটা তাকে তো জানতে হবে। তোমার সিনিয়র হলেও বা আরো সিনিয়র হলেও তাকে তো উত্তরটা জানতে হবে। এখন কি প্রশ্ন হবে সেটা তো আমিও জানি না, তুমিও জানো না, যদিও তোমরা 90টা প্রশ্ন আপলোড দিয়ে আমাকে সহযোগিতা করেছো। আচ্ছা, ও ভালো কথা, ওই 90টা প্রশ্ন কি প্র্যাকটিস হয়ে গেছে তোমাদের? চলছে? হ্যাঁ, এগুলা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসো। এগুলা বাইবাতে আসলে তো আসলো, জিজ্ঞেস করা হলে তো করা হলো, তাহলে তো নিজের জীবনের জন্য লাগবে। ঠিক আছে না? হ্যাঁ, পরীক্ষার দিকে যেন স্পষ্ট ভাবে দেখা যায়, এই জন্য পর্যাপ্ত আলো আছে এমন কক্ষে বা স্থানে বসে পরীক্ষা দিতে হবে। অন্ধকার রুমে বসবো না, প্রয়োজনে উঠানে চলে যাবে, ঘরের উঠানে। আম গাছ তলায়, জাম গাছ তলায় অসুবিধা নাই তো, দেখতে প্রাকৃতিক দৃশ্য আরো ভালো লাগবে। হ্যাঁ, ওই অন্ধকার রুমে বসবো না, বা কারেন্ট চলে গেছে এই জন্য আমাকে দেখা যাচ্ছে না, এই কথা যেন বলতে না হয়। প্রয়োজনে ঘরে বারান্দায় বসো, ঘরের উঠানে গিয়ে বসো, পুকুর পাড়ে গিয়ে বসো, দিল্লি গিয়ে বসো, সমস্যা নাই। আমার সাথে তোমার কন্ট্যাক্ট হইল, কোথায় আসো এটার দরকার নেই। পরিষ্কার জায়গা বসবা, আলো আছে ওই জায়গা বসবা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ঠিক থাকে। হ্যাঁ হ্যাঁ, আশেপাশে কাউকে দেখা যেতে পারবে না, আশেপাশে যেন কাউকে দেখা না যায়। না না না, কল বন্ধ করে রাখো, মিউট করে রাখো। ওই মোবাইলের ওই সময়টার জন্য, ওই 5 মিনিটের জন্য তুমি কল না আসার ব্যবস্থা করবা, সাউন্ড অফ করে রাখবা। আচ্ছা, যাই হোক, কল চলেই যদি আসে তাহলে সাথে সাথে মিউট করে ফেলবা। এটা বুঝবে না, চলে আসছে, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। প্রত্যেক পরীক্ষার্থীকে মনে করতে হবে যে সে যেন সরাসরি ভাইবা বোর্ডের সামনে বসে আছে। জুমে থাকলেও মনে করতে হবে যে তুমি আমার সামনে আসো। প্রাইম মিনিস্টার মহোদয় বক্তৃতা দেন, ওনার চেম্বারে বসে, সারা বাংলাদেশে মানুষ শুনছে না। প্রেসিডেন্ট বক্তৃতা দিলে শুনছে না, শুনছে। টেলিভিশনের নিউজ যিনি পড়েন উনি তো একজনেই পড়েন, সারা বিশ্বের মানুষ শুনছে না। এভাবে মনে করতে হবে যে তোমাকে আমি দেখছি, সুতরাং ওভাবে বসতে হবে। মূল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে নিয়ে বসতে হবে। প্রয়োজনে ক্যামেরায় প্রদর্শন করতে হবে। আমি যদি বলি তোমার রেজিস্ট্রেশন কার্ডটা দেখাও আমাকে, তুমি ক্যামেরায় খুলে দেখাবা। হ্যাঁ, এভাবে খুলে দেখাবা। ওই মুহূর্তে তোমার দেখা যাওয়ার দরকার নেই, তুমি এমনি দেখাবা যে তোমার ছবি আর অ্যাডমিট কার্ডের ছবি ঠিক আছে কিনা, তোমার বলার রোল নম্বর, আমার খাতার রোল নম্বর ঠিক আছে কিনা। হ্যাঁ, তখন হ্যাঁ কিছু মিলবে না, তারপরে তো বুঝে নেব। আমি তো একদম আশা মাত্রই বলেছি যে অনেকে চেহারা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, কেউ মোটা হয়ে গেছো, কেউ পাতলা হয়ে গেছো, কেউ দাড়ি রেখেছো, কেউ কি বলেছে। আচ্ছা,
ভাইবার সময় একবার ক্যামেরার সামনে বসার পর আর কোনো ক্রমে সিট থেকে উঠে যাবে না। যেমন পানি খাওয়ার ইচ্ছা ওই সময় থাকতে পারবে না, ওই 5 মিনিট পানি খাওয়ার ইচ্ছা থাকতে পারবে না, হ্যাঁ, অথবা বাথরুমে যাওয়ার ব্যবস্থা থাকতে পারবে না, আগে ভাগে সব সেরে ফেলতে হবে। অন্তত ওই 5 মিনিট তুমি একদম ফ্রি, ঠিক আছে? এই কি স্যার ওই দুশো কি হবে, হ্যাঁ? আচ্ছা, ভাইবার উঠে যাবে না বা ওয়েটিং রুম থেকে ভাইবার যুক্ত হওয়ার পর যুক্তিসঙ্গত কারণ ব্যতি রেখে ক্যামেরা বা সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না, ঠিক আছে? বিচ্ছিন্ন করা যাবে না। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া থাকবে, পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে প্রবেশ করবে। আমরা গ্রুপ দিয়ে দেবো একদিন আগে, সরি লিংক দিয়ে দেবো একদিন আগে, এর বেশি আগে দেবো না। কয়েকটা কারণে, প্রথম হলো যে ওই পেছন দিকে চলে যায়, হারায় যায়। 2 নম্বর হলো যে এক্সটার্নাল যিনি থাকবেন ওনার সাথে আলাপ করা ছাড়া আমরা লিংক সৃষ্টি করব না। উনি ফাইনাল যেদিন ডেট দেবেন, আমরা যেদিন ডেট ঠিক করবো ওই দিনের জন্যই আমরা লিংকটা দেব। শব্দ দূষণ মুক্ত পরিবেশে পরীক্ষায় বসতে হবে। এই যে পাশে কথা বলতে শোনা যাচ্ছে না, হ্যাঁ, এইরকম আওয়াজ যেন না হয়, যেন আমাকে বারবার জিজ্ঞেস করতে না হয় কি বলছো কি বলছো, এইভাবে যেন জিজ্ঞেস করতে না হয়। অথবা অনেকের বাসা একদম রাস্তার উপর, ওই গাড়ির ব্যাগও তরকারিওয়ালার তরকারি, হ্যাঁ, এই যে আওয়াজগুলো যেন না থাকে। কোন বই বা লিখিত কাগজ পরীক্ষার্থীর কাছে রাখতে পারবে না, এটা সরাসরি নকল হিসাবে গণ্য হবে। আর নকলের অপরাধটা বুঝো তো, অপরাধের শাস্তি, হ্যাঁ বলো। এয়ারফোন ইউজ করা যাবে 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 সঠিক সময়ে সংযুক্ত হতে না পারলে টেনশন না নিয়ে ধৈর্য সহকারে আবার চেষ্টা করবে। মনে করো তোমার টাইম ছিল 10টায়, তুমি যে কোনো কারণে ইন করতে পারো নাই, টেনশন করার কিছু নেই, তোমারটা না হয় 12টায় নিলাম আর কি। এখন তোমাকে 10টায় আমি পাই নাই সিরিয়াল, তারপরে সিরিয়াল নিয়ে নেবো, তারপরে সিরিয়াল নিয়ে নেবো, তারপরে সিরিয়াল নিয়ে নেবো, তুমি ওয়েট করো। এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, আমাদেরকে মোবাইলে বিরক্ত করারও খুব বেশি দরকার নেই, হ্যাঁ। অথবা মোবাইল করলেও ওই আমি স্যারের নাম্বারে করবা, আমারটাতে বলিও না, কারণ আমি তো স্টাডের সাথে থাকবো। আমি স্যার থাকবেন আশেপাশে, তবে একটু দূরে হয়তো রাখবো, বা আপনি মিনু ম্যাডাম আছেন, ওনার নাম্বারও করতে পারবো। এই ছিল তোমাদের সাথে পরামর্শ। আর এখন যদি বলি যে দেখি কে কি পারো, মানসিক প্রস্তুতি আছে নাকি? নাই? মানসিক প্রস্তুতি নাই? আচ্ছা ঠিক আছে, তারপরও কয়েকটা সহজ প্রশ্ন করো। যেমন হিসাবের প্রকার ব্যাগ, এটা পাবো নাকি? একদম ফার্স্ট ইয়ার পড়েছো, হিসাবের প্রকার ব্যাগ, হ্যাঁ জানো, বুঝলাম। এরকম যদি কয়েকটা ছোট ছোট প্রশ্ন করি, হ্যাঁ আচ্ছা, 2জন সাহসী ব্যক্তি, 2জন সাহসী ব্যক্তি আজকের এই 100 জনের উপস্থিতি থেকে বলছি, 2জন সাহসী ব্যক্তি ওখানে আসবে, কেমন প্রশ্ন করব, উত্তর দেবে। এগুলো কিন্তু ভিডিও হবে, আমি এই ভিডিও কিন্তু পুরো ছেড়ে দেবো, এগুলো আমি ইউটিউবে ছেড়ে দেবো ভিডিও, এই যেটা ভিডিও করা হচ্ছে। সুতরাং 2জন সাহসী ব্যক্তি আসবে আমার সামনে, তাহলে আমি প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দেবো, ঠিক আছে? কে 2জন কে সাহসী ব্যক্তি দেখি, কোন 2জন সাহসী ব্যক্তি? 2জন। আচ্ছা ঠিক আছে, ঠিক করে নাও কোন 2জন আসবে। আমরা শেষের পর্যায়ে চলে আসছি। আচ্ছা মুশিদ স্যার বসুন। আমরা 24টা আইটেম নিয়ে আলোচনা করেছি, আমাদের আলোচনা অনেক হয়ে গেছে,
তোমাদের বিরক্তি আসতে পারে, আর গরম তো, ঠিক আছে? তো এরপরে আমি যেটা তোমাদের কাছে সবশেষে জানাতে চাই, এটা একটু খেয়াল করো। কি জানাতে চাই? ছবিটা কার? আমার মতো লাগে? লাগে? আচ্ছা, ওই ড্রেস আপ। শোনো, আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় আনোয়ার সরোয়ার আলম এবং উপাধ্যক্ষ মহোদয় রেজাউল করিম সিদ্দিকী স্যার চলে আসছেন। আমরা অপেক্ষা করছিলাম স্যারদের জন্য। যাই হোক, আমরা প্রায় শেষ পর্যায়ে। তো কি জানাতে চাই, সবশেষে কি জানাতে চাই? পড়ো তো। তুমিও পারবে, তুমিও জিতবে। কেমন? আমাকে যদি হাঁটতে বলা হয়, এই যে কোন দিকে হাঁটলাম? সামনের দিকে। তার মানে আমি পারি। তুমি আমাকে হাঁটতে বলেছো, আমি হেঁটেছি, এই তো জিতে গেছি। তো আমি যদি না হেঁটে দাঁড়াই থাকতাম তাহলে আমি জিততাম না, আমি হেরে যেতাম। কেমন? আজকের এই দিনে এই স্লোগানটাই তোমাদের জন্য আমি বেশি ইম্পর্টেন্ট মনে করি। তুমিও জিতবে, তোমাকে জিততে হবে। তোমার এই বয়সে, কত বয়স? 23-24। কেমন? খেয়াল করে দেখো, কোনোদিন হারো নাই তুমি, কোনোদিনও না। এই 24টি বছরে কোনোদিনও তুমি হারো নাই, হারতে চাও নাই। হ্যাঁ, বন্ধুর সাথে খাইতে বসছো, সিঙ্গারা 3টা আছে, মানুষ আছে 2জন, ওই আরেকটা সিঙ্গারা বেশি আছে, সেটা যে কোনো একজন খেয়ে ফেলছো, জিতে গেছো তো। ঠিক আছে না? ঠিক আছে না? এই যে স্যার আসার পরে 2জন কিন্তু সামনের টেবিলে চলে আসছে, ও পেছন থেকে জিতে গেছে তো। এই জিতে গেছে। এই যে অ্যাটিটিউডটা তোমার মনের মধ্যে রাখবে যে আমাকে জিততে হবে, আমি হারবো না। এই মানসিকতাটাই তোমাকে জিতিয়ে দেবে, আর কিছু লাগবে না। আমরা লেখাপড়া করি পরীক্ষা পাশের জন্য, সেই পরীক্ষা পাশটা আমাকে একটা স্তরে নিয়ে যায়, কিন্তু জিতিয়ে দেয় না। জিতিয়ে দেয় কখন? যখন আমি বাস্তব জীবনে এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আমার একদম খুব ভালো রেজাল্ট আছে, কিন্তু ভাইভা পড়ে গিয়ে, ইন্টারভিউ পড়ে গিয়ে আমি কিছু বলতে পারলাম না, আমি তো হেরে গেলাম। এই হেরে না যাওয়ার জন্যই আজকে তোমাদের কাছে আমি অ্যাপ্রোচ করতে চাই। তোমরা হারবে না, হারার জন্য তোমার জন্ম হয় নাই। তুমি অনেকগুলো ক্রোমোজোমকে পরাজিত করে দুনিয়াতে আসছো। খেয়াল করে দেখো, আমি বিজ্ঞানের কথা বলছি। কোটি কোটি ক্রোমোজোমকে হারিয়ে তুমি দুনিয়াতে আসছো, তুমি হারো নাই। সুতরাং এই না হারার মানসিকতাটাই তোমাকে আজকে থেকে নতুন করে চেতনা এনে দেবে। আমরা চাই এমইএস কলেজের কোন শিক্ষার্থী কোন জায়গায় যেন না হারে, সেটা রাজনৈতিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, চাকুরির জীবনে হোক। গতকালকে কমিশনার মহোদয়ের ফেয়ারওয়েলে গিয়েছিলাম আমরা, স্যার সহ। কমিশনার মহোদয় ট্রান্সফার হয়ে গেছেন, ওনার প্রমোশন হয়ে গেছে, বিভাগীয় কমিশনার, উনি আমাদের গভর্নিং বডির সভাপতি। উনি ওনার বক্তৃতায় বললেন যে এমইএস কলেজের স্টুডেন্টরা যেন ভালো জায়গায় যায়, উনি দোয়া করতেছেন, এবং কারা কোথায় আছে এগুলো একটু খোঁজখবর নেওয়ার জন্য উনি পরামর্শ দিলেন। তখন আমি দাঁড়িয়ে বললাম, স্যার আমার একটা কথা আছে, যে
বর্তমান মন্ত্রী পরিষদের সচিব যিনি আছেন আনোয়ার আবারি, ওনার আগে যিনি ছিলেন মন্ত্রী পরিষদের সচিব, অর্থাৎ সচিবদের সচিব, প্রাইম মিনিস্টারের এক সচিব, মন্ত্রী পরিষদের সচিব শফিউল আলম, অনেকের যদি ইয়া থাকে, হ্যাঁ উকিয়া বাড়ি, তো একটু দাড়িওয়ালা, একটু একটু বেটে করে মানুষ। 1979 সালে উমরগনি এমইএস কলেজ থেকে তিনি গ্রাজুয়েশন করেছেন, তিনি ডিগ্রি পাস করেছেন। একটা তালি হয়ে যাক। আমি কমিশনার স্যারকে এই কথাটা উল্লেখ করেছি যে আমার কলেজের ছাত্র মন্ত্রী পরিষদ সচিব হয়েছে, আরো কত কি হচ্ছে অজানা আমাদের, আমরা জানি না অনেক কিছু। তাহলে সর্বোচ্চ পদে একজন বিসিএস ক্যাডারের সর্বোচ্চ পদে কিন্তু আমার কলেজের ছাত্র মন্ত্রী পরিষদ সচিব। উনি খুব খুশি হয়ে বললেন যে এই কথাটা তো সব জায়গায় বলা দরকার। আমি চাই, আমরা চাই, আমরা শিক্ষকরা চাই, অধ্যক্ষ মহোদয় শিক্ষক উনিও চান যে তোমরা যেখানে যাবে এই জিততে হবে, তোমাকে জিততে হবে। আজকে থেকে 10 বছর পরে, 20 বছর পরে যেন আরেকজন শিক্ষক এখানে দাঁড়িয়ে বলতে পারে যে আমার কলেজের অ্যাকাউন্টিং এর একজন ছাত্র কম্পিউটার জেনারেল হয়েছে, অর্থ সচিব হয়েছে, অর্থমন্ত্রী হয়েছে। বর্তমান অর্থমন্ত্রী কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। কেমন? তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কে টার্গেট নাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এমবিএ কে টার্গেট নাও। টার্গেট যত ছোট করবা কেমন, তুমি তত ছোট থাকবে। তোমার টার্গেট হবে আকাশের সমান। কেমন? আকাশকে চিন্তা করো, আকাশকে কোনোদিন কেউ ছুটি মারে নাই, পারবেও না, কিন্তু সবাই আমরা আকাশ দেখি, সেই আকাশে আমরা বিচরণ করতে চাই। তোমার স্বপ্ন হবে আকাশের মতো উদার, অনেক। এই জন্য আমি আজকে যে 24টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, তার চাইতে সবচেয়ে মূল্যবান আলোচনা হচ্ছে এটা, তুমিও জিতবে। ঠিক আছে? নেক্সট আমরা শেষের দিকে চলে আসছি। সুস্থ থেকো। এই মুহূর্তে দোয়া করা ছাড়া আর কোনো উপায় আমাদের নাই। তুমি আমার জন্য, আমিও তোমার জন্য। সুস্থ থেকো, ভালো থেকো, সবার কল্যাণ কামনা করছি। যেমন ডিপার্টমেন্টের পক্ষে আমি উপস্থাপনায় যেহেতু করেছি, এই নামটাও তোমরা একটু দেখে নাও। উপস্থাপনায় বাহারুদ্দিন মোহাম্মদ জুবায়ের, বিভাগীয় পক্ষ। কেমন? আর আমার ওই যে বলছিলাম যে আমার সাথে সুন্দর লাগে ছবিটা, যে কথাটা বলা হয়নি মাঝখানে, ওই শীতকাল হলো পুরুষদের একটু বাহাদুরি দেখানোর সময়, শর্ট কোট সোয়েটার অমুক সমুক শাল টাল যা আছে আর কি। এটা শীতকালের ছবি, তো এই জন্য হয়তো ওর ভালো লাগছে, আমার বর্তমান সুন্দর লাগছে। যাই হোক, আমার মোবাইল নম্বর দেওয়া আছে, সেটা তোমরা জানো, মেইল নম্বর আছে, আর একটা ইউটিউব চ্যানেল আছে আমার বাহার জুবায়ের, অনেকের কাছে জানা আছে বোধহয়। আমার গত এপিসোডগুলো কিন্তু সবগুলো কিন্তু ইউটিউবে আছে, এবং আমি চেষ্টা করবো আজকেরটাও এডিট করে আজকেরটাও আমি ইউটিউবে দিয়ে দেবো। কেমন? যাতে জানো, সারা বিশ্ব জানো যে উমরগনি এমইএস কলেজ বসে নেই। এটাও ওই জিতবের একটা অংশ। বুঝতে পারছি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা একদম শেষ পর্যায়ে, এখন আমরা অনুষ্ঠান শেষের দিকে যাব। মোর্শেদ স্যার, আপনি তো কোনো হেদায়েত করেন নাই, 1 মিনিট হেদায়েত করে যান। আমি শেষ করছি, তোমাদের জন্য শুভকামনা রইল। আবারও আমার জন্য দোয়া করো। আমি মাঝখানে বলেই ফেলেছি যে আমি আসলে খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম। আল্লাহ আমাকে যে হায়াত দিয়েছেন, এটাকে আমি এক্সটেনশন লাইফ মনে করছি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের ওয়ান অফ ক্লাস ভর্তি আর ভাইবা, তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই আমাকে চিনো।
সবাই জানো তো তোমাদের সাথে অনেক শুকরিয়া, আল্লাহ শুকরিয়া রহমত, তোমাদের সাথে আবার দেখা হলো আমাদের সাথে। যদিও বা ক্লাসে একজন স্টুডেন্টের সাথে আমাদের দেখা হয়নি কখনো, তো সেই জন্য আমি অনেক আনন্দিত। হ্যাঁ, যাই হোক, তোমাদের পরীক্ষার ব্যাপারে সেবা সম্পর্কে অনেক ধরনের আলোচনা নিয়মাবলী তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ। স্যার ডিটেলস আলোচনা করেছে তোমাদের সাথে। আমি শুধুমাত্র বলবো, তোমরা যেখানে যাও না কেন, যেই পরীক্ষায় যাও না কেন, সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করবে। নিজেকে উপস্থাপন করার মধ্যে তোমাদের সার্থকতা। তোমরা এতদিন যা করেছো, যা অধ্যয়ন করেছো, যা শিখেছো, সেটা অন্যের মধ্যে উপস্থাপন করা, নিজেকে তুলে ধরা, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের বড় সফলতা। আমি চাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, জীবনের সকল ক্ষেত্রে তোমরা এগিয়ে যাবে, এই আশা কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আসলে তোমাদের সাথে প্রাতিষ্ঠানিক শেষ দেখা, কেমন দেখা হবে ইনশাল্লাহ। আমি একদিন ভয় পেয়ে গেছিলাম, এই যে কলেজের সামনে এক পুলিশ অফিসার হঠাৎ করে ঘুরে আমার সামনে এসে দাঁড়ায় গেছে। তো পুলিশ দেখলে তো ভয় লাগে। কাছে এসে বললো, মোটরসাইকেল থেকে নেমে বললো, আসসালামু আলাইকুম, আমি আপনার সাথে। এরপরে এই যে একটা ভালো লাগা, যেমন আমি একবার ইনকাম ট্যাক্স অফিসে গিয়েছিলাম বেতন একটা কাজে, সহকারী কমিশনার অফ ট্যাক্সেস, আমার ছাত্র নয়, কিন্তু উনি এখানে এই কলেজে বিসিএস পরীক্ষার সেন্টারে উনি পরীক্ষা দিয়েছেন। উনি আমাকে চিনে ফেলেছেন। উনি আমাকে বললেন যে আপনি দয়া করে আমাকে স্যার বলবেন না, আমাকে ভাই বলেন। এই যে বিষয়টা শিক্ষকদের পাওয়ার আর কিছু নাই। তুমি বড় হবে, আমাকে সালাম করবে, আমি ওয়ালাইকুম আসসালাম বলে জড়াই ধরবো, এই হচ্ছে আমার চাওয়া আর পাওয়া, আর কিছু নেই। আজকে হয়তো তোমাদের জন্য প্র্যাকটিক্যালি, আনুষ্ঠানিক এবং একাডেমিক্যালি শেষ দেখা হবে অনেকবার ইনশাআল্লাহ। তো আমি এখন অনুষ্ঠানের শেষে উপাধ্যক্ষ মহোদয় রেজাউল করিম সিদ্দিকী তোমাদের জন্য আশীর্বাদ স্বরূপ বক্তব্য রাখছেন। ইমেজ কলেজ হিসাব বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত আজকে ওয়ার্ম আপ ক্লাসে সম্মানিত সভাপতি, অত্যন্ত জনপ্রিয় শিক্ষক, বিভাগীয় প্রধান ভারতী মোহাম্মদ জুবায়ের, হিসাব বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই কলেজের সার্থক সফল অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলম স্যার এবং আমার প্রিয় শিক্ষার্থী। আমি সকলের কল্যাণ কামনা করে, নিরাপদ স্বাস্থ্য কামনা করে একটি কথা বলে আমি শেষ করি। আজকের অনুষ্ঠানটা বা আজকের প্রোগ্রামটা যেহেতু ভাইভাকে কেন্দ্র করে একটি কথা বলবো। আমি এসে দেখলাম, আমি ছোটবেলায় শুনেছি আমাদের যারা বড় ভাই ছিলেন আজ থেকে 20 বছর 30 বছর আগে, যখন তাদের কোনো পরীক্ষা আসতো, এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, তখন ওই পুলিশ প্রশাসনটা ছিল শুধু কি উপজেলা লেভেলে ছিল না, তখন অনেক দূরে থাকতো, পুলিশের সাথে মানুষের দেখা সাক্ষাৎ হতো। এখন তো প্রতিটি থানায় মানুষের দূর করে পুলিশকে পাওয়া যায়। তখন তারা পরীক্ষা যখন আসতো, পুলিশ দেখার জন্য যেত পরীক্ষার 2 দিন আগে বা পরীক্ষার আগের দিন, যাতে পুলিশ দেখলে ভয় না লাগে, এটা একটা বিষয় ছিল। তো সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসে বিশাল একটা পরিবর্তন আসছে। তোমরা এই যে ইন্টারনেটের মাধ্যমে বা আমরা অনলাইনের মাধ্যমে ভাষাকে সুন্দর একটা কী বললেন, উপস্থাপনা করলেন। এবং একটি বিষয় হলো যে পরীক্ষার বিষয়ে ইন্সপিরেশন অ্যান্ড মোটিভেশন, ভাষা তোমাদেরকে বিভিন্নভাবে ইন্সপায়ার করেছেন, উৎসাহিত করেছেন। আমরা জানি ঐতিহাসিকভাবে 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে কী করেছিলেন, ইন্সপায়ার করেছিলেন। এবং সেখানে করতাল, মানুষের হাততালি দিয়ে, এবং বঙ্গবন্ধুর কথায় মানুষ কি হয়েছিল, বাঙালি জাতির মোটিভেট হয়েছিল এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক আছে, এই যে বাহাসা যে কথাগুলো বললেন বা এই আমাদের হিসাব বিজ্ঞানের শিক্ষকরা তোমাদেরকে যে ইন্সপিরেশন করলেন, এটা
কতটুকু আমরা কাজে লাগাতে পারলাম বা তোমরা কতটুকু এটা কাজে লাগাতে পারলে, কতটুকু তোমরা মোটিভেট হতে পারলে, সেটার উপর তোমাদের ভাইবার সফলতা নির্ভর করবে। এই ক্ষেত্রে আমি মনে করি যে দুইটি গুণ দরকার। একটাকে বলা হয় যে ইনওয়ার্ড বিহেভিয়ার অফ ম্যান, ভিতরের জগৎটা আলোকিত করা। ঠিক আছে, আমরা অনেক সময় দেখি বাহ্যিক খুব চাকচক্য সুন্দর, বাসা বলে সুন্দর সুন্দর ন্যায় ভদ্র, কিন্তু ভালোভাবে কথা বলতে পারতেছেন না। হ্যাঁ, ওই যে কথা বলার সময় গায়ে হাত দিয়ে কথা বলতেছেন, ভাই রোডটা কোন দিকে। ঠিক আছে, এখানে একটা সাংস্কৃতিক কি হয়, এটা পশ্চাদপদতা কি পায়, প্রকাশ পায়। কেমন, এই জন্য ভিতরের যে জগৎ, মনের যে জগৎ, সেটাকে আলোকিত করতে পারলেই ভাইবাটা কি হবে, ভালো হবে। আরেকটা বিষয় হলো যে আউটওয়ার্ড স্টেট অফ ম্যান, বাইরে যে জগৎ, আমার পোশাক আশাক, আমার আচরণ ব্যবহার। আমরা সাধারণত দেখি, আমরা যখন ইন্টারভিউ নিই বা আমরা যখন ইন্টারভিউ ফেস করি, তখন দেখা যায় যে কি একজন ক্যান্ডিডেট এসে কোনো পারমিশন না নিয়ে সোজা ঢুকে গেলে কোথায়, ওই যে যারা বাইরে নিচ্ছে, যারা পরীক্ষা নিতে সোজা ঢুকে গিয়ে বসে গেলেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, দরজা দাঁড়িয়ে পারমিশন নিতে হবে, স্যার আমি কি আসতে পারি। ঠিক আছে, এই কথাটা অবশ্যই কি করতে হবে, বলতে হবে। যদি পারমিশন পাওয়া যায়, হ্যাঁ, উনি বলবেন যে কি বসলাম। বসার পর একটা ব্যাপার আছে, সবাই দূর দূরান্ত থেকে আসে, ব্যাগ থাকে হাতে, ব্যাগটা ওরা টেবিলের উপর রাখলাম, তাহলে চাকরি হবে না। ব্যাগটা যদি আমি ওনার টেবিলের বসে টেবিলের উপর রেখে দিই, তাহলে কি হলো, আমার ব্যাগ রাখতে হবে কোথায়, আমার ব্যাগ, হ্যাঁ, এখানে নিচে রাখতে হবে। ঠিক আছে, এটা একটা বিষয়। তারপরে হলো যে আমি হাফ শার্ট একটা গায়ে দিয়ে আসলাম, উনি একটা ইন্টারভিউর জন্য যে একটা শালীন পোশাক, এটা মানসম্মত পোশাক ছিল, আমি প্রদান করলাম না, হ্যাঁ, চলে আসলাম। অথবা ফুল শার্ট আমি বললাম, সেটা হাফ ওটা। আমার একটা জীবন অভিজ্ঞতা আছে, আমার যে বড় ভাই, উনি ডিস্ট্রিক্ট জজ ছিলেন, এখন অবসর আছে, ওনার চেম্বারে আমরা বসা অবস্থায় একটা সহকারী জজ ঢুকলেন, ওনার হাতে হ্যাঁ, উনি দেখি তার ইয়ে করেন, মানে বসার পারমিশন দিচ্ছেন আগে সহকারী জজ, উনি দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে, 15 মিনিট দাঁড়িয়ে আছেন, বসতে বলবেন। তারপর উনি বললেন যে কি আপনি কি আমার সাথে কুস্তি করতে আসছেন, আসেন। আমি বুঝতে পারলাম না কি জন্য বললেন। পরবর্তী ওই যে একজন স্টাফ ওনাকে ইশারা করলেন কি হাত নামাতে বললেন, তখন উনি হাত নামাইতে আসছেন, তখন বুঝতে পারলেন। ঠিক আছে, তাহলে এই যে আচরণ বলে যে গুরু, এমন এগুলো আমাদেরকে কি করতে হবে, অনুসরণ করতে হবে। এবং কিছু উপস্থিতির ব্যাপার আছে। একটা প্রশ্ন করা হলো ইন্টারভিউ বোর্ডে, এটা আমার মনে নেই, আমি যদি একটু চুপ করে বসে থাকি তাহলে হবে না, কি করতে হবে, স্যার আমি তো এটা পড়ছি অনেক আগে ফার্স্ট ইয়ারে, আমি তো এই মুহূর্তে স্মরণ করতে পারতেছি, আমি স্যার বিষয়টা আমি জানি, কিন্তু এই মুহূর্তে আমার কি বিষয়টা আমার মনে আসছে না। কেমন ওইভাবে করে একটা কৌশলগত কি উত্তর দিতে হবে। একটা ঘটনা আছে এরকম, একজন শিক্ষক একটা ইন্টারভিউ বোর্ডে একজন ছাত্রকে প্রশ্ন করা হলো কি ওই যে পানিপথের যুদ্ধ কেন হয়েছে। ঠিক আছে, পানিপথ কিন্তু পানির সাথে সম্পর্কিত কোনো বিষয় না, এটা জানেন না ভারতের। ওই স্টুডেন্ট খুব মেধাবী, তার আইকিউ খুব শার্প, বলে স্যার আমি একটু চিন্তা করে বোঝাতে হচ্ছে বল। ও বললো যে স্যার আমার মনে হয় যে তারা স্থলপথে সুবিধা করতে পারেনি, এই জন্য পানিপথে যুদ্ধ করেছে। ঠিক আছে, কিন্তু যিনি ইন্টারভিউ নিচ্ছে তিনি ধরে লিখতে কি তার মধ্যে ভালো কি আছে, আইকিউ আছে, তাকে ফুল মার্কস কি করলেন, যদি উত্তরটা সঠিক হয় না। ঠিক আছে, স্থলপথে সুবিধা করতে পারে নাই বলে তারা পানিপথে যুদ্ধ করেছিল, আমার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, এভাবে কিছু আমি এটা বড় জন্য বলছি না, এরকম আইকিউ রাখতে হবে। তাহলে দুইটা কথা, একটা কি বললাম যে ইনওয়ার্ড বিহেভিয়ার, ভিতরের জগৎকে কি করা, আলোকিত করা, চর্চা করা এবং সুন্দরভাবে কথা বলা। ঠিক আছে, না বলবো স্যার আমি তো ফার্স্ট ইয়ার পড়ি, সেকেন্ড ইয়ার পড়ি, অনেক দেরি হয়ে গেছে, এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, একেবারে চুপচাপ বসে থাকলাম, না পারতে পারলাম। ঠিক আছে, আর একটা হলো যে আউটওয়ার্ড স্টেট অফ মাইন্ড, যে আচার আচরণ, এই যে পারমিশন নিয়ে ঢোকা, হ্যাঁ স্যার বুঝতে পারি, ঠিক আছে, ব্যাগটা নিজের কাছে রাখা, টেবিলের উপর না রাখা। ঠিক আছে, তারপর হাত কি করা, নামিয়ে দেওয়া। এদের ক্ষেত্রে শালীন পোশাক পরা, একটা ইন্টারভিউর জন্য, একটা ভাইবার জন্য যে পোশাকটা কি হয়, হ্যাঁ এগুলোর জন্য একটা সায়েন্স আছে, বিজ্ঞান আছে, আচরণের বিজ্ঞান। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে মনে রাখতে হবে। এবং আমি মনে করি আমাদের এই যে অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্টের যে সকল শিক্ষকরা আছেন, প্রত্যেকে মেধাবী, প্রত্যেকে মানোত্তীর্ণ এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি পাবে। এবং তোমরা সবচেয়ে ভাগ্যবান,
একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ে যে কোনো জায়গায় ইন্টারভিউতে গেলে কোন সাবজেক্টে পাস করেছো, অ্যাকাউন্টিং, ওখানেই মোটামুটি আমার মধ্যে 50% মার্কস দিতে হয়ে যায়, ঠিক আছে। এবং তাছাড়া তোমরা খুব অভিজ্ঞ দক্ষ সুপারমন্ডলী পেয়েছো, এবং এই কারণে আমি মনে করি যে তোমাদের সবারই ভালো ইন্টারভিউ হবে। তবে তোমাদেরকে যে ইন্সপিরেশন করা হলো, এই কথা স্যার যে কথাগুলো বললেন সেগুলো তোমাদের মনে রাখতে হবে, স্যারদের কথাগুলো মনে রাখতে হবে, যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো ফলো করতে হবে। তাহলে আমি মনে করি যে তোমাদের কি সফলতা অনিবার্য। আমাদের এই অধ্যক্ষ মহোদয় আছেন, তিনি উপদেশমূলক নির্দেশনামূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবার জন্য দোয়া রইল। ধন্যবাদ। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একদম শেষ পর্যায়ে, যার কথা শোনার জন্য, যার উপদেশ শোনার জন্য আমরা আজকে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, এবং যিনি আমাদের সবারই প্রিয় এবং অত্যন্ত ডাইনামিক প্রিন্সিপাল হিসেবে এর মধ্যেই সুখ্যাতি অর্জন করেছেন। আমি জনাব অধ্যক্ষ মোহাম্মদ সরওয়ার আলম স্যারকে তোমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যদিও এটা ওয়ার্ম ক্লাস, আমি ক্লাসে হয়তো বা তোমাদের সাথে তো কোনোদিন দেখা হয়নি, আমি অন্য সাবজেক্টের মানুষ। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আমার উপাধ্যক্ষ মহোদয়, আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, আমার প্রিয় শিক্ষার্থী, সবাইকে আমার শুভেচ্ছা। আমি এসছি আসলে তোমাদের সাথে হয়তো বা তোমরা ফোর্থ ইয়ারে তোমাদের সাথে আর দেখা হবে না, আমি একটু দেখা করার জন্য আসছি। হ্যাঁ, এই কলেজ থেকে তোমরা বিদায় নিয়ে যাবে, তোমাদের সাথে হয়তো বা জনপদে কোথাও কোনো কর্মস্থলে দেখা হবে, কিন্তু আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে, তোমার শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো বা দেখা হবে। সেটার জন্য আমি তোমাদের সাথে দেখা করার জন্য এসেছি। তোমাদেরকে আমি কোনো ক্লাসে তো পাইনি, আমি অন্য সাবজেক্টে যেহেতু মানুষ, আমি সাবজেক্ট নিয়ে কিছুই বলবো না, আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। আমি শুনছিলাম বাহার স্যার যখন ক্লাস করছিলেন এবং ওনার স্ক্রিপ্টের দেখলাম, আমি তোমাদের মোটামুটি একটা বিষয় তোমাদেরকে উপস্থাপন করেছেন কিভাবে ভাইভাতে যেতে হবে। এটা শুধু এই যে আগামী কয়দিনের পর যে ভাইভা হবে সেটার জন্য না, তোমাদের জীবনের জন্য এটা একটা কিন্তু শিক্ষা। অধ্যক্ষ মহোদয় যেটা বলেছেন, আমরা যখন প্রিন্সিপাল হই আমাদেরকে একটা ট্রেনিং দেওয়া, সেই ট্রেনিংয়েও একটা জিনিস, আমাদেরকে কিভাবে জুতা পরতে হবে, একদম জুতা থেকে শুরু করে জুতার ফিতাটা কিভাবে পরতে হবে, তোমাকে এইটা পর্যন্ত আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়। তো প্রিন্সিপালদেরকে শিখিয়ে দেওয়া আপনার ড্রেসটা কি হবে। একটা বিষয় ইম্পর্টেন্ট, যে বিষয়টা বলছে যে তোমরা যখন কোনো ইন্টারভিউ, এখানে না, শুধু এখানে নয়, তোমরা যখন পরবর্তী কর্মজীবনে যাবে অথবা কোনো অফিস ডিল করবে, তোমাকে অবশ্যই ফুল শার্ট পরতে হবে। আমি তোমাদের এখানে আমি সকালে যখন, আমি কালকে 3টা পর্যন্ত একটা প্রোগ্রামে ছিলাম, আমার দেরি হয়ে গেছে, আমার সাধারণত আমি কলেজে দেরি করি না, 3টা পর্যন্ত একটা প্রোগ্রাম, পারিবারিক প্রোগ্রামে ছিলাম, সেই জন্য আমার ঘুম থেকে দেরি হয়েছে। আমি একটা ড্রেস পরছিলাম, কিন্তু তোমাদের এখানে যখন নুরলামী সাহেব যখন ফোন করছে, আমি ড্রেসটা আবার পরিবর্তন করছি, কারণ আমি তোমাদের সাথে দেখা করবো। হ্যাঁ, তোমরা যখন ইন্টারভিউতে যাবা, যে ফুল হাতের ড্রেস এটা অবশ্যই পড়তে হবে, এবং মার্জিত একটা পোশাক করতে হবে। চকমক যে ড্রেসগুলো নিয়ে তোমরা এদিকে ওদিকে যাও, ওই ড্রেসগুলো কোনো মতে পড়তে যাবে। এটা যখন ইন্টারভিউ ফেস করতে যাবে, এই কথাটা মানা, এবং ভদ্র শালীন পাবে। চুলটা কাটা, যেমন চুল বেশি হওয়া, এটা কিন্তু কোনো মতে যায় না। হ্যাঁ, চুলটা মোটামুটি, তুমি যখন সুন্দর একটা চাকরিতে যাবা, সুন্দর, আমার কলেজের যেটাই বলি না কেন, এমএস কলেজ সম্বন্ধে অনেকের অনেক রকমের ধারণা আছে, কিন্তু কর্মক্ষেত্রে আমরা গিয়ে বা যারা যায় তখন একটা জিনিস বুঝে যে আসলে পরিবর্তন। এমএস কলেজে যে এমএস কলেজের স্টুডেন্টটা আসলে সেরকম নয়। কালকেও যে কথাটা বলছিলেন বিভাগীয় কমিশনার, ওখানে বলছিলেন যে মৌলিক যে একটা পরিবর্তন, এবং সেই মৌলিক পরিবর্তনের সর্বশেষ সাক্ষী তোমরা হয়ে যাচ্ছ, এবং সেটা মাঠ পর্যায়ে তোমাদেরকে সেটা করতে হবে। আমরা এমএস কলেজ থেকে এসেছি, আমরা এই জায়গায় এসেছি। আমাদের স্টুডেন্টরা তোমরা সবচেয়ে সৌভাগ্যবান একটা অংশ, যেটা অ্যাকাউন্টিং থেকে পাস করছো বা অ্যাকাউন্টিং এ পরীক্ষা দিচ্ছ। সবচেয়ে আমার মনে হয় এই কলেজে অনার্সে সবচেয়ে তোমরা মেধাবী একটা অংশ।
অ্যাকাউন্টিং যা তা কথা না। হ্যাঁ, যে কোনো জায়গায় বুক ফুলিয়ে বলতে পারবে আমি অ্যাকাউন্টিং অনার্স করে এসেছি। আমি একটা কথাই আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলি, আমি শেষের দিকে বাহার সাহেব যে কথাগুলো বলছিলেন আমি সেই কথাগুলো শুনছিলাম। জীবনে জিততে হবে, জীবনে তোমার ফেরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আমার জীবনের কথাটা বলি, আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, একটু তোমাদের সাথে স্মৃতিচারণী করে, আমি তো একাডেমি পড়াতে পারবো না তোমাদের, একটু করেই বলে, আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, আমাদের সময় তোমাদের মতো জিপিএ ছিল না, তোমরা তো জিপিএ নিলে না, আমাদের সময় জিপিএ ছিল না, আমাদের সময় ক্লাস ছিল। হ্যাঁ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ। আমি এসএসসি প্রথম বিভাগ আমি গ্রাম থেকে পাশ করেছিলাম, ইন্টারমিডিয়েট এখান থেকে চট্টগ্রাম কলেজ থেকে পাশ করার পর আমি মনে করছিলাম যে আমি ডাক্তারি পড়বো, ডাক্তার তো হয়েই গেছে মনে করছিলাম। সে আমাদের 100 নাম্বারের একটা, যারা এখন যদি সায়েন্সের কোনো স্টুডেন্ট থাকে থাকো তারা বুঝবে, 100 নাম্বারের একটা পরীক্ষা ছিল, 80 নাম্বারের রিটেন আর 20 নাম্বারের ভাইবা ছিল তখনকার সময়। 80 নাম্বারের রিটেন হলো। আমি তো এই যে ফর্ম নিছি, আমি ইন্টারমিডিয়েট এসএসসি এবং এসএসসি দুটাতে স্টার পাইছি, আমি তো মেডিকেলের ছাত্রই মনে করলাম সেটা। আমি আর লেখাপড়ার কাছে যাইনি, আরে আমি তো হয়ে গেছি, আমি ডাক্তার হয়ে গেছি, নিজেকে নিজে ডাক্তার মনে করি। আমি লেখাপড়ার সাথে কোনো সম্পর্ক রাখি। পরীক্ষা দিতে গেছি, যথারীতি আমার পরীক্ষাটা তেমন ভালো হয়। ইভেন ভাইভাতে যখন আমার পাকস্থলী যখন জিজ্ঞাসা করবো, তখন আমার ভাইভাতে ছিলেন নূরজাহান ম্যাডাম, ডাক্তার নূরজাহান, কিছুদিন আগে মারা গেছে। নূরজাহান ম্যাডাম যখন পাকস্থলীর বিভিন্ন বিষয়, যখন ব্যাংকের পাকস্থলীর বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করছিলেন, আমি ওগুলোও ভুলে গেছি। হ্যাঁ, আমি এই কথাটাই তোমাদেরকে বলছিলাম এই জন্য যে লেখাপড়া কিন্তু এখানে শেষ নয়। তুমি অনার্স পাস করলাম, যদি মনে করে থাকো যে আমার তো পড়া শেষ, কিন্তু এটা হলে তোমাদের জীবনে বড় ভুল হবে। লেখাপড়া কিন্তু চালিয়ে যেতাম, সবসময় বইয়ের সাথে থাকতাম। তারপর হলো কি, আমার জীবনের কথাটাই একটু শেষ করি, সেটা হচ্ছে কি, আমি ডাক্তারতে আসলাম না। হ্যাঁ, আমি ওয়াইটিং এ চলে গেলাম, ডাক্তারতে ভর্তি হতে পারলাম না। 1 বছর আমি পুরো জীবন আমি মনে করছিলাম আমার জীবনটাই শেষ। লাল দিকে আসছে না, লাল দিকে পারাপারে ঘুরতাম, হতাশ হয়ে গিয়েছিলাম, মানে আমার জীবন আমার দ্বারা হচ্ছে। হ্যাঁ, আমি তো শেষ, আমার শেষ হয়ে গেছে। আমার বন্ধুরা সবাই ইউনিভার্সিটি মেডিকেল ভর্তি হয়ে গেল, আমি কোথাও ভর্তি হলাম। হ্যাঁ, এমন এক সময় আসলো যে আমার বাঁচতে ইচ্ছে হচ্ছে না তখন। হ্যাঁ, আমার জীবন তো শেষ হয়ে গেছে। কিন্তু আমার একজন শিক্ষক আমাকে ধরে নিয়ে আমাকে বুঝালেন যে না, তোমাকে অন্য জায়গায় ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে। আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তোমাকে ইউনিভার্সিটি টিচার হতে হবে, বাট তোমাকে একটা জায়গায় আসতে হবে। আমি ইতিমধ্যে 1 বছরের সায়েন্সের শব্দগুলো ভুলে গেছি, পড়ি নাই, লেখাপড়ার সাথে সম্পর্ক নেই, কারণ আমি হতাশ একজন মানুষ। তারপরে আমি ভর্তি হলাম পরের বছর ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স। এবার চিন্তা করলাম, আমাকে ওই দিন থেকে চিন্তা করলাম আমাকে বড় কিছু হতে হবে। নিজেকে আমি যতটুকু পারি, আমার একটা জায়গায় যেতে হবে। যে তোমাদের স্যার বললেন যে আকাশ ছোঁয়া, আমাদের স্বপ্ন ছিল। আমি যখন আমার টিচাররা, আমি যখন আরেকটা কলেজে, ফোর্টিসের একটা কলেজে ছিলাম, তখন আমার টিচাররা বলতো, আপনি যেদিক থেকে আসছেন মনে হয় সেদিক থেকেই আপনি স্বপ্ন দেখতেন যে প্রিন্সিপাল হবে। আমি যখন আসলাম, আমার সব সময় ওই যে আকাশ ছোঁয়া আমার স্বপ্ন ছিল, আমাকে বড় হতে হবে। আমি চট্টগ্রামের সবচেয়ে কনিষ্ঠ অল্প বয়সে আমি প্রিন্সিপাল হয়েছিলাম। প্রিন্সিপাল হওয়ার জন্য 15 বছর ন্যূনতম চাকরির অভিজ্ঞতা লাগে। আমি যে 15 বছর 3 মাসের সময় আমি প্রিন্সিপাল হয়েছিলাম। কিন্তু আমি চিন্তা করতাম যে কলেজ কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে, এবং কলেজের একদম কেরানির কাছ থেকে। কারণ আমি একদিনের জন্য বসে থাকিনি, একদিন লেখাপড়া শেষ করে তারপরে কর্মস্থলে বসে থাকিনি। আমি সব জায়গায় হাত দিয়েছি এবং সময় দিয়েছি। ওই কলেজে থেকে যেতাম, কেরানির কাজও করতাম। ওই কলেজের প্রয়োজনে আমাকে প্রিন্সিপাল বানিয়েছে। আমি তোমাদেরকে এই কথাটা বললাম, কোথাও যদি হতাশ হয়ে যদি বসে যাও, জীবনে কোনো কিছু করতে পারবে না। অ্যাকাউন্টিং থেকে পাশ করবা, অ্যাকাউন্টিং এ তুমি একটা জায়গায় পারলাম না, আরেকটা জায়গায় দেখবা, আরেকটা জায়গায় দেখবা। আমি ডাক্তার হতে পারি না, আমি ডাক্তার হলে সিম্পল একজন ডাক্তার হতাম। আমি তোমাদের মতো এমএস কলেজের সবচেয়ে চট্টগ্রামের বড় কলেজের প্রিন্সিপাল হয়েছি। হ্যাঁ, কারণ আমি এটা স্বপ্ন দেখতাম, আমাকে এই জায়গায় আসতে হবে। হ্যাঁ, যে এমএস কলেজ, চট্টগ্রাম কলেজের প্রিন্সিপালের চেয়ে এমএস কলেজের প্রিন্সিপাল হওয়া অনেক বড় ব্যাপার। এতগুলো স্টুডেন্টের আমি প্রিন্সিপাল হয়েছি। সেটা আমি নিজেকে নিজের ক্যারিয়ার গঠন করার জন্য চেষ্টা করেছি, রাত দিন চেষ্টা করেছি। তোমাদেরকে আমি আজকের এই দিনে তোমাদের প্রতি আমার পরামর্শ, এই কথাটা মনে রাখবা, হতাশা কোনো কিছু থাকবে না, হতাশ হওয়া না কোনো সময়। তুমি যদি মনে করো থাকো হায়
আমি তো অ্যাকাউন্টিং পাস, ব্যাংকে চাকরিটা হলো না, আমার জীবন শেষ, তাহলে তুমি একদম শেষ হয়ে যাবে। তোমাকে আরেকটা জায়গায়, যেমন যারা ব্যবসা করে, ব্যবসার জায়গায় আমার অনেক বন্ধু ব্যবসার জায়গায় এরা কিন্তু সফল হয়েছে, ব্যবসা করেছে, ব্যবসা যে জায়গায় আছে সেই জায়গায় তাকে সফল হতে হবে এবং সৎভাবে আমাকে জিততে হবে। সেই জন্য অসৎভাবে নয়, অসৎভাবে যারা বড় হয়েছে, অসৎভাবে যারা পয়সা কামাই করেছে, তাদের কিন্তু একটা হতাশা আছে মনে মনে, আমি সৎভাবে বড় হওয়ার চিন্তা করতে হবে। হ্যাঁ, নাহলে একটা বয়সে গিয়ে তোমার টাকা হবে কিন্তু হতাশায় ভুগবে। হ্যাঁ, আমার তোমার রাত্রে ঘুম হবে না। আমরা তো রাত্রে শুধু আমার টিচাররা আমাদের টাকা বেশি নেই কিন্তু আমরা সুন্দর ঘুমাই। আমি যে বেতনগুলো পাই এগুলো দিয়ে আমরা সুন্দর ঘুমাই, আমাদের কোনো হতাশা নেই, আমাদের কোনো চাহিদাও নেই। কালকেও বলছিলাম আমাদের বন্ধুদের এই যে অনুষ্ঠান যেটা গিয়েছিলাম, আমাদের সব বন্ধুদের রাত্রে পর্যন্ত আমরা আড্ডা দিচ্ছি, সবাই বলছি আমরা তো যে যার জায়গায় আছি, একজন পুলিশের অফিসার, হ্যাঁ, একজন ট্যাক্সের অফিসার, সবাই যার জায়গায়, সবাই প্রতিষ্ঠিত, সবাই ইয়ে। কিন্তু যে ব্যবসায়ী যার কোটি কোটি টাকা আছে তার একটু হতাশা আছে। কিন্তু আমরা যারা আমাদের কোনো যারা অসৎ উপায়ে ইনকাম করে তাদের একটু হতাশা লাগে, কিন্তু সৎভাবে তুমি বেঁচে থাকো, সৎভাবে ইনকাম করো, সৎ জীবন যাপন করো, তুমি কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকো। তোমাদের আজকের এই দিনে আমি যেহেতু একাডেমিক বিষয়ের বাইরে দিয়ে আমি তোমাদের আজকের এটা আমি বিদায় অনুষ্ঠানের মতো, তোমাদের আর বিদায় অনুষ্ঠান হবে না প্যান্ডামিকের সময়, তারপরেও তোমরা অনেকেই আসছো প্যান্ডামিকে, আমার একটু শিথিল হয়েছে বলে আজকে তোমাদেরকে স্যারাই বলেছেন যে সবাইকে অন্তত একবার দেখি, তোমাদের ওয়ার্ম আপ হলো, একবার দেখাও হলো, সেটার জন্য এই আয়োজনটা। তোমরা সবাই আজকে যারা এসছো সবাই প্রতি আমার শুভকামনা রাখবে। শেষ কথা সেটাই, সবাই যে জায়গায় যাও সফল হতো, হতাশ হবে না, পিছনে ফিরে তাকাবে না, সেটাই তোমাদের প্রতি। আর আরেকটা বিষয়, যেখানেই যাই কিন্তু আমিও তোমাদের একজন, আমি স্কুল যে একসাথে আমরা সবাই ছিলাম, যেখানে যাই আমাদের দ্বারা, কালকেও আমাদের যে কালকে এক্সেস স্টুডেন্ট ওবিবিসি তে ব্যবসা করে, ওর জন্য আমি একটা ফোন করলাম, আমার দ্বারা যদি কারো উপকার হয় তাহলে আমি এই কাজটা আমি করবো। তোমাদেরও মানসিকভাবে সেটা হবে, আমার দ্বারা যদি উপকার হয় সেটা আমাকে, তোমার বন্ধুদেরও, অনেক বন্ধু এখানে অনেক বেশি প্রতিষ্ঠিত হয়ে যাবে। তুমি তোমার বন্ধুকে দেখবা, তোমার প্রতিবেশীকে দেখবা, তোমার আপন প্রিয়জন যে সাধারণ মানুষগুলোকেও দেখবা, এই কথাটা তোমরা মনে রাখবা এবং সবসময় দেশের জন্য, দেশের পক্ষে, দেশের জন্যই কাজ করবে। হ্যাঁ, পরিবার তো আছেই, পাশাপাশি দেশের জন্যই কাজ করবে। এটাই আশা করি তোমাদের জন্য, সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আমাদের তো প্রায় 60% পাস করে, আমাদের এটা আমি অতীতেও যে রেকর্ড প্রায় 60% পাস করে। তোমাদের যে কোনো অসুবিধার জন্য, তোমাদের বাইরের জন্য কোনো অসুবিধা হবে না, আমরা নাম্বার দিব, কিন্তু তোমাদের যে শিক্ষার বিষয়গুলো তোমাদেরকে একটু শিখে দিলাম পরবর্তী প্রজন্মের জন্য, পরবর্তী শিক্ষার জন্য, পরবর্তীতে তোমরা যখন কর্মস্থলে যাবে সেটা শিক্ষার জন্য এই শিক্ষাগুলো দিলাম। নাম্বারের জন্য নাম্বারটা আমাদের হাত দিয়ে যাবে, যেহেতু আমরা চেষ্টা করবো তোমাদেরকে সবাইকে ভালো নাম্বার দেওয়ার জন্য, কিন্তু তোমাদেরকে পরবর্তী কর্মজীবনে, আমি ভাবছি শুধু তোমাদের পরবর্তী কর্মজীবনের জন্য, তোমরা যে জায়গায় যাবা সেই জায়গায় যাইতে প্রতিষ্ঠিত হবে, সেটাই কামনা করছি। সবাইকে আজকের এই দিনে তোমাদের সাথে হয়তো পরবর্তী জীবনে আবার দেখা হবে, পরবর্তী কর্মজীবনে তোমাদের সাথে দেখা হবে। দেখা হলে যে আমার ছাত্র, সেটাই আমাদের কিন্তু গল্প, আমার ছাত্র এই জায়গায় বসছে, আমার ছাত্রী এই জায়গায় বসছে, সেটাই আমাদের গল্প। একজন টিচাররা আর কোনো কিছু থাকে না, তোমাদের কাছ থেকে আমাদের পাওয়ার কিছু নেই, সেটাই আমাদের গল্প। তোমরা যদি বেকার থাকো, কোনো কিছু না করো, হতাশায় ভুগো, খারাপ হয়ে যাও, তাহলে আমাদের সবচেয়ে কষ্টের জায়গায় আমি শিক্ষা দিতে পারি না। আমরা যখন ছেলেরা মারামারি করে, আমি তখন চিন্তা করি, আমি ওই কলেজে একদিন বলছিলাম, যখন ওরা মারামারি করে, আমি যে সঠিক শিক্ষা আমি দিতে পারি না, হয়তো আমাদের দ্বারা দেওয়া সম্ভব হয় না, সেটা আমরাই মনে করি। সেটা আমাদের শিক্ষাটা তখনই, তুমি যখন তোমার শিক্ষাটা তখনই আমি সাকসেসফুল মনে করবো, যখন তুমি তোমার জীবনে তুমি প্রতিষ্ঠিত হবে, তুমি সফল হবা, তোমার জায়গায় তুমি সফল হবা। সবাইকে ধন্যবাদ। আজকে তোমরাও এসেছো কষ্ট করে, তোমরাও শিখে গেলে। আমার টিচাররা যতটুকু পারে আমি খুব খুশি হয়েছি, একদম খুব সুন্দর উপস্থাপনা দিয়েছে, আমি শেষের দিকে একটু বলে দেখলাম। হ্যাঁ, তোমরা এগুলো নিয়ে বাকি জীবনটা তোমরা সুন্দরভাবে কাটাবে, সবাই সফল হবে ইনশাআল্লাহ, আমি সেই দোয়া করি আজকে, তোমরা সবাই সফল হবে ইনশাআল্লাহ। সবার প্রতি দোয়া রইল, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।